This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. -2টা অ্যাকচুয়ালি কি যারা জানে না এক্স্যাক্টলি -2 প্রসঙ্গেই আমি আসছিলাম। -2 হচ্ছে এক কথায় বলতে হবে, -2 বলতে ধরো শেখ হাসিনা শেখ খালেদাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তিনি এটাও বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার বেশি দিন চললে দেশের পক্ষে সেটা ভালো নয়। খুব বিলক্ষণ কথা, তার কারণ বেশি দিন যদি চলতে থাকে, পেছন থেকে সেনাবাহিনী রয়েছে, অন্তর্বর্তী সরকার, কোনো কনস্টিটিউশনাল দায়িত্ব আর থাকে না। তাহলে এরকম কি কোনো রিপোর্ট পেয়েছো যে আওয়ামী লীগও তারাও একটু উঠে পড়ে লেগেছে যে নির্বাচনটা কন্ডাক্ট করা দরকার? কি সময় এত চর্চা। নমস্কার, আর প্লাস ডিজিটালে আপনাদের স্বাগত। আমি রয়েছি নারায়ণ, আমাদের সঙ্গে রয়েছে আমাদের আর প্লাস নিউজের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো, বাংলাদেশ আমাদের পটভূমিকাতে রয়েছে এবং বাংলাদেশে এই মুহূর্তে যে অস্থিরতা এবং সবচেয়ে বড় কথা, আজ যিনি বাংলাদেশের মিডিয়াগুলোতে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে বাংলাদেশের হয়ে যার নাম সংবাদ শিরোনামে উঠে আসছে, মির্জা ফখরুল আলমগীর। তিনি বিএনপির মহাসচিব। তার আজ একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ভাইরাল হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বাংলাদেশি মিডিয়ায় ঘুরে ফিরছে। তার যে বক্তব্য, আজকের প্রথম বক্তব্য, সেই বক্তব্য দিয়েই শুরু করব। -2 মির্জা ফখরুল, যিনি বিএনপির মহাসচিব, তিনি বলছেন -2 আর হতে দেব না, এটা আমরা চাই না। কেন -2 হতে দেবেন না বলছেন মির্জা ফখরুল? মির্জা ফখরুল বাংলাদেশের যে কয়েকজন বিচক্ষণ রাজনীতিবিদ আছে তার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য রাজনীতিবিদদের মধ্যে তিনি বলেন, শিক্ষিত মানুষ এবং হচ্ছে তার ভাষা চয়ন এবং প্রয়োগের মধ্যে এক অভূতপূর্ব মুন্সিয়ানা দেখা যায়। খুব কঠিন সময় বিএনপিকে তিনি নেতৃত্ব দিয়েছেন। একদিকে খালেদা জিয়াকে অন্তরীণ করে রেখে দিয়েছিল শেখ হাসিনা সরকার এবং খুব নির্মম নিষ্ঠুর কতগুলো বিষয় আসলে সে সময় ঘটেছিল এবং সেই সময় যে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল, বিএনপি এবং অন্যান্য শীর্ষ নেতারা রয়েছেন। অবশ্যই তাদের শীর্ষ পরিষদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন। এই যে -2, এই -2 সম্পর্কে বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়েছে। বাংলাদেশের যারা জনতা রয়েছেন, যারা সেখানকার অভিভাবক যারা রয়েছেন, শিক্ষিত সমাজ যারা রয়েছেন, বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতির সচেতন মানুষ এই -2 বিষয়টাকে তারা জানেন। অর্থাৎ 91-এ হাসান মোহাম্মদ শেখ এরশাদ পরবর্তী বাংলাদেশের রাজনীতি একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরে যখন একটা শান্তি ফিরে আসে, নির্বাচন হয়, আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে। কিন্তু যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছে দেখা গেছে যে আওয়ামী লীগকে বিভিন্নভাবে ব্লক করার জন্য বিভিন্ন শক্তি তৎপর হয়েছে এবং সেই সময় বিএনপি আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত কঠিন ছিল এবং ভারত তখনও রাজনীতিতে খুবই আওয়ামী লীগপন্থী বরাবরই আওয়ামী লীগের পাশে থেকেছে। যেটা বাংলাদেশের ক্ষেত্রে নারায়ণ, এই কথাটা আমাদের মাথায় রাখা দরকার, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল তারা ক্ষুব্ধ হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে, তার কারণ ভারতের যে আওয়ামী লীগ নীতি যে পলিসি কাজ করেছে। এটা আমরা জানবো, কিন্তু -2টা অ্যাকচুয়ালি কি যারা জানে না। এক্স্যাক্টলি -2 প্রসঙ্গেই আমি আসছিলাম। -2 হচ্ছে এক কথায় বলতে হবে, -2 বলতে ধরো শেখ হাসিনা শেখ খালেদাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই হোসেন মোহাম্মদ এরশাদের পরবর্তী যে সময়, এই 2000 অনওয়ার্ড যে নির্বাচনগুলোতে সেখানে গ্রেপ্তার করা হয় এবং তারপর হচ্ছে দুদলী আন্দোলন করেছিল এবং এই ক্ষেত্রে ক্যান্টনমেন্টের একটা ভূমিকা ছিল। বাংলাদেশের রাজনীতিতে বরাবর ক্যান্টনমেন্ট যেভাবে হস্তক্ষেপ করেছে সেই জায়গায় বার্তা ছিল এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ দুজনকে গ্রেপ্তার মানে আওয়ামী লীগ বিএনপিকে কোণঠাসা করা, -2 হয়ে গেল। অর্থাৎ কোথাও যে এই অন্তর্বর্তী সরকার এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রাজনীতিবিদ নন, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছেন এবং এই সরকারে আসার পর তিনি বলেছেন যে তাকে নিয়োগ দিয়েছে ছাত্র সমাজ। এবং ছাত্র সমাজের যে রাজনীতি, সেটাকে আমরা ছাত্র রাজনীতি বলতে পারি। সেই ছাত্র রাজনীতি মূলধারার রাজনীতিকে প্রভাবিত করতে পারে। চিরকাল এটা হয়েছে, ছাত্র আন্দোলন দিশা দেখিয়েছে। বাংলাদেশের ছাত্ররা যেরকম দিশা দেখিয়েছে নারায়ণ, আমরা যদি দেখি পাশ্চাত্য দেশে, যেখানে ফ্রান্স, এই ফরাসি দেশে বসে অনেক বিতাড়িত বাংলাদেশের যারা তাত্ত্বিক বা ইউটিউবার রয়েছেন, তারা ফ্রান্স থেকে এখনো তারা দিয়েছেন। সেই ফ্রান্সে যখন ছাত্ররা আন্দোলন শুরু করেছে, সারবান বিশ্ববিদ্যালয় থেকে
এই উপমহাদেশ শুধু না, গোটা পৃথিবীতে তার চিন্তা চেতনা শক্তি অনুধাবন ক্ষমতা বিশ্বের শ্রেষ্ঠ ইন্টেলেকচুয়ালদের মধ্যে পড়েন তিনি। এবং ছাত্ররা ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং তারা ছিলেন। বাংলাদেশেও এটা একটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু যদি আমরা তার পরবর্তী ক্ষেত্রগুলোতে দেখি যে বিএনপি কিন্তু শুরুর দিক থেকেই এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বিএনপিকে সাথে নিয়ে চলেছিলেন এবং বিএনপি প্রথমে জানিয়েছিল, মির্জা ফখরুলও বলেছিলেন এই সরকারকে আমরা সময় দিতে চাই, অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হবে। কিন্তু তিনি এটাও বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার বেশি দিন চললে দেশের পক্ষে সেটা ভালো নয়। খুব বিলক্ষণ কথা, তার কারণ বেশি দিন যদি চলতে থাকে, পেছন থেকে সেনাবাহিনী রয়েছে, অন্তর্বর্তী সরকার, কোনো কনস্টিটিউশনাল দায়িত্ব আর থাকে না। তাহলে এই যে বাংলাদেশ জুড়ে নৈরাজ্য যে হচ্ছে এটা তো অস্বীকার করা যায় না। এখন আচ্ছা ঠিক আছে, শেখ মুজিবের মূর্তি ভেঙেছিল, গোটা বিশ্বের নিন্দিত ধিক্কৃত হয়েছে ব্যাপারটা। মুক্তিযুদ্ধের চেতনাকে যেন আঘাত করা হয়েছে, হাতুড়িগুলো পড়ছে, পুরো মুক্তিযুদ্ধের যারা চেতনা নিয়ে আসেন চলেন, সেটা নিয়ে অনেকে কৌতুক উপহাস ঠাট্টা অনেক কিছুই করতে পারে, তাকে নিয়ে বাণিজ্য হতে পারে, কেউ এসে গো মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেই পারে। আমি বলছি না যে আমি বাংলাদেশে গিয়ে ওখান থেকে গ্রাউন্ড স্টাডি করে এটা বলছি, আমি প্রচুর বাংলাদেশে, তোমার মতো তুমিও প্রচুর পড়ছো, রিসার্চ করছো, আমরাও এরকম প্রচুর আমি দেখছি। সেখান থেকে দাঁড়িয়ে এই উপমহাদেশের রাজনীতির চরিত্রটা তো বোঝা যায়, হ্যাঁ, কে কীরকম ভেগটা বদলে ফেলে। এই ক্ষেত্রে বিএনপি বরাবরই তাদের কতগুলো জায়গায় ভারত বিরোধিতা বা ভারতের অতি আগ্রাসনের ক্ষেত্রে বিএনপিও তারা করেছে। কিন্তু যেটা আওয়ামী লীগের ভারতের সাথে সম্পর্কের, ভারতের সব শর্ত থেকে আওয়ামী লীগ একদম আত্মসমর্পণ করেছিল, গ্যাস চুক্তি করেছিল, আওয়ামী লীগ করেনি। এই যে বিএনপি বলছে, কিন্তু আজকে মির্জা ফখরুলের যে বক্তব্যটা আমিও দেখলাম, তাতে একটা কথা তিনি বলেছেন, প্রত্যেক বাংলাদেশের ভারতের সাথে সম্পর্ক রাখা দরকার এবং উচিত। আস্তে আস্তে বরফটা গলছে। বরফটা গলার ক্ষেত্রে তিনি এটা বলেছেন। প্রণয় ভার্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার কারণ ভারতের তিনি হাই কমিশনার ঢাকার স্থিত, বিএনপি অফিসে গিয়েছেন। এটা তো তাদের কাছে একটা বলা যায় মানে চাপ পাওয়ার। একদিকে যখন হাসিনা ভারতে, হ্যাঁ, মানে যখন ভারতে তিনি রয়েছেন, অবস্থান নিচ্ছেন, এটা তাকে ওপেন সিক্রেট, তার নিশ্চয়ই একটা জীবনের ঝুঁকি তো তার রয়েছে এবং যেভাবে অপদস্থ তাকে করা হয়েছে বা হয়েছে, এইটা একটা দিক। তবে যে কোনো কিছু মিটতে পারে গণতান্ত্রিক কতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে। বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র যতবারই প্রসারিত হতে চেয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কখনো কখনো বাধা এসেছে। আর্মির দিক থেকে বিভিন্ন কু আমরা দেখতে পেয়েছি, আবার আর্মি জেনারেলরাও চেয়েছেন ক্ষমতা হস্তান্তর করতে। তার কারণ বাংলাদেশের যারা একসময় বাংলাদেশের সেরা ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা আর্মিতে যেতেন এবং তার খুব দক্ষ অফিসার তো বাংলাদেশ চিরকালই আর্মিতে তারা জন্ম দিয়েছেন এবং ভারতের সাথে একটা তো ওয়েল রিলেশনশিপ ওই ক্ষেত্রে ছিলই। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রকে প্রসারণের ক্ষেত্রে যদি একজন রাজনীতিবিদ, এটা যদি আওয়ামী লীগ হয়, এই যে বিএনপি এই বাস্তব সত্যটাকে আজকে সামনে নিয়ে এসেছে, তাহলে তো এমন নয় যে ভারতের কাছে আত্মসমর্পণ মানে হয়ে গেল। যে দুটো দেশের সীমান্ত, পৃথিবীর মনে হয় দ্বিতীয় বৃহত্তম মানে দুটি দেশ যেখানে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা সঙ্গে শেয়ার করেছে রয়েছে, যেখানে সমুদ্রের সীমানা রয়েছে, সুন্দরবনের সীমানা রয়েছে, আবার সমতলে রয়েছে, সে বনগাঁও, ভারত ঘিরে রয়েছে। হ্যাঁ, ঘিরে রয়েছে ভারত এবং বাংলাদেশ। তাহলে দুটো প্রতিবেশী দেশ। এখন এই আধুনিক বিশ্বে দুটো প্রতিবেশী দেশ কিভাবে অবস্থান করবে? ভারতের যে শক্তি, তার যে জনসংখ্যা, তার যে আয়তন এবং তার যে সভ্যতা কৃষ্টি, সেই সভ্যতা কৃষ্টির অংশীদার কি একেবারে বাংলাদেশ নয়? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এবং মির্জা ফখরুলের শুরুতেই যে কথাটা বলেছিলেন, মির্জা ফখরুল আলমগীর তিনি একজন শিক্ষক মানুষ এবং প্রতিষ্ঠিত মানুষ বাংলাদেশের রাজনীতিতে, এবং তিনি যে বক্তব্যটা রেখেছেন জোরালো স্পষ্ট বক্তব্য, আমার কেন জানি না মনে হচ্ছে বিএনপিও চায় যে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করুক। আচ্ছা, যদি তুমি ভাবো 1986 সালের আর্জেন্টিনা টিম মারাদোনাকে ছাড়া আর্জেন্টিনা নামছে, বা ধরো কলকাতার কেসিদাসের রসগোল্লা বা হচ্ছে বড় বড় যেসব রসগোল্লা, রাধারমন মল্লিক এদের রসগোল্লা, সেখানে রস ছাড়া রসগোল্লা, অনেকটা তো তাই হবে। যদি আওয়ামী লীগ নির্বাচন না করে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, তাহলে ওই রস ছাড়া রসগোল্লা, মেসি ছাড়া আজকের মানে আর্জেন্টিনা টিম, এটা তো হয় না। প্র্যাকটিক্যালি অনেক কিছু থাকে। হ্যাঁ, নিশ্চয় আইনের শাসনের কথা আমি শুনতে পাচ্ছি, বাংলাদেশের
সেটা তাত্ত্বিক যারা রয়েছেন বিএনপি, অন্যান্য অনেক তাত্ত্বিক রয়েছেন। শুধু তো সরকার পক্ষে আসিফ নজরুলই তো শেষ না, ডক্টর সলিমুল্লাহর মতো ব্যক্তিত্ব রয়েছেন, ডক্টর সলিমুল্লাহ, এদের রাজনীতি বা যে ফরহাদ সাহেবের রয়েছে, তিনি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন বুদ্ধিজীবী। এখন বাংলাদেশের রাজনীতিতে, এটা ঠিক কথা, এই উপমহাদেশের রাজনীতিতে আমি বারবারই কথাটা বলতে থাকি যে যখন ভারতবর্ষে যখন রাম মন্দির আন্দোলন শুরু হলো এবং পরবর্তী ক্ষেত্রে বাবরি মসজিদের যে ধ্বংসপ্রাপ্তি, এই উপমহাদেশের রাজনীতি অনেকটা বদলেছে। এবং এই বদলের ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম বা হচ্ছে যে হেফাজত ইসলাম, তারা মানে উঠে এসেছে। এখন এই ধর্ম রাজনীতি এইটা তো একটা এমনভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে যেটা সবসময় একটা একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে রাখার থাকে। একটু এদিক ওদিক হলো, সঙ্গে সঙ্গে রাজনীতির তাস ফেলা শুরু হলো, বা সংখ্যালঘুদেরকে বাঁকা চোখে দেখা শুরু হলো, হিসেব নিকেশ শুরু হয়ে গেল, সংখ্যালঘুরা কত সুবিধা পেয়েছে, কত সম্পত্তি নিয়েছে, পাশের জন্য একদম ইয়ে করে রয়েছে যে উপরে মন্দির পুজো করতে দেওয়া হবে না। এই ধর্মের বিষয়টাই যখন এলে তাহলে বলা যেতে পারে যে 5ই আগস্ট যেই পরিবর্তন আমরা দেখেছিলাম, তারপর থেকে কিন্তু অনেকেই বলতে শুনছিলাম যে এরপর কিন্তু বাংলাদেশের পুরো পথটা পরিবর্তন হয়ে যাবে। হয়তো আওয়ামী লীগ হয়তো নির্বাচনে আর অংশগ্রহণই করতে পারবে না, আওয়ামী লীগকে পুরো নির্বাচন কমিশন ওখান থেকে ছেটে দেবে, একটা মনে করা হয়েছিল আওয়ামী লীগ। কিন্তু যখন এখানে মির্জা ফখরুল বলছেন যে -2 হতে দেব না, এবং সেখানে দাঁড়িয়ে আজকে আওয়ামী লীগ, হাসিনা এখানে, আওয়ামী লীগ ওখানে একটা জায়গা গড়ার চেষ্টা করছে, এই যে এখন পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝখানেই কিন্তু একটা ধর্ম নিয়েও একটা চাপানুতর শুরু হয়েছে বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি এই দুর্গাপুজোকে কেন্দ্র করেও কিন্তু একটা চাপানুতর তৈরি হয়েছে, ঢাকাতেও হিন্দু সমাবেশ তৈরি হয়েছে। এই এখন যে পরিস্থিতিটা বাংলাদেশে ধর্ম নিয়ে, সেটাকে কিভাবে দেখছো? দেখো, এইটা তো অনেকটাই ব্যাখ্যা বিশ্লেষণ তো শুরুতেই এটা বললামই, এটার আর দ্বিতীয়বার এই জায়গাটা মানে করতে চাইছি না। কিন্তু আমি বললেন না যে আওয়ামী লীগ বাংলাদেশে তারা পর্যায়ে বা উপক্রম আবার শুরু করেছে, আমার মনে হয় না এখনো সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামী লীগের উপর ক্ষোভ বিদ্বেষটা এতটাই রয়েছে। তবে হ্যাঁ, সময় তো হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। সময়ের সাথে সাথে যেতে যেতে তার প্রেক্ষাপট বদলাতে থাকে। অর্থাৎ আমরা বলি না, টাইম অ্যান্ড স্পেস একটা কথা রয়েছে। সময় যেমন নিয়ত পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে স্পেসও পরিবর্তনশীল। তুমি কি আজ থেকে 10 দিন আগেও ভাবতে পেরেছিলে যে মির্জা ফখরুল সাহেব এরকম একটা স্টেটমেন্ট দেবে? না, 4 সপ্তাহ আগে বলছি, প্রায় 1 মাস আগে তিনিই বলেছিলেন যে ভারত হচ্ছে প্রভুত্বের রাজনীতি করছে, ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোকে তাদের রাজত্বে চালানোর চেষ্টা করে। এই কথা কিন্তু তিনি 1 মাস আগেই বলেছিলেন, আর আজ তিনি সেখানে বলছেন যে বরফ গলতে শুরু করেছে। বিচক্ষণ ব্যক্তি, আবারও মানে বলতে হয় এটার কারণ দেশটা হলে অনেক কিছু জিনিস না, একটা দেশে তুমি যেটা বলছেন একটা পূর্ণ স্বাধীনতা, একটা জাতি বা দেশকে হতে গেলে তার অর্থনীতি মজবুত করতে হয়। যদি কোনো দেশে যদি ধর্মের প্রাবল্য যদি রাজনীতিকে গ্রাস করে, তাহলে সেই ধর্ম কতটা বিস্তার হবে আমি জানি না, কিন্তু রাজনীতি অনেক দুর্বল হবে। এবং রাজনীতি, একটা কথা আছে না যে পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসোর্ট অফ দ্য স্কাউন্ড্রেলস। বাংলাদেশের রাজনীতিতে বা এই উপমহাদেশের রাজনীতিতে, ভারতবর্ষকে আমি মানে এর থেকে বাদ রাখবো না, এরকম অনেক স্কাউন্ড্রেল কিন্তু ঢুকে যায় বিভিন্ন সময়, তারা নানা রকম উৎপাত তৈরি করে, সে সুযোগটাও থাকে। এক্ষেত্রে বারবারই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি যদি বাংলাদেশকে ভাবতে হয়, ভারতকে বাদ দিয়ে কখনোই সেটা মানে সম্ভব নয়। হ্যাঁ, কূটনীতি স্তরে এটা চলতে পারে, কেউ একটু বেশি ব্যবসা করছে, ট্রেড গ্যাপ বেড়ে যাচ্ছে, সেটা আলাপ আলোচনা। যদি আমি কথাই বলবো না, কথা বললেই শুধু বলবো যে ভারত আমাগো প্রভুত্ব বিস্তার করতেছে, এটা কোনো কামের কথা হইল না। প্রভুত্ব বিস্তার কখনো ওই রকম ভারতের যে রাষ্ট্রিক পলিসি, কেউ কি এটা বলতে পারে ভারতের রাষ্ট্রিক পলিসিতে এটা গৌতম বুদ্ধের দেশ, কোনো দেশকে এসে আক্রমণ করা বা এটা? কিন্তু আজকের সময় দাঁড়িয়ে কিছু কিছু দেশ অধিক সুবিধা পায়, তার কারণ তার আয়তন, তার উৎপাদনশীলতার প্রশ্নে। এটা দেখতে হবে সে দেশটার ক্ষেত্রে তার প্রাকৃতিক রিসোর্স, তার ম্যান পাওয়ার, সে কিভাবে বাংলাদেশের তরুণদের যে উদ্দীপনা উৎসাহ দেখা গেছে, তাদের যে মেধা বা তাদের হচ্ছে যে অনুভূতি, সেটাকে যদি আমরা মাথায় রাখি, ভারতকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে
এবং তাদের প্রযুক্তিগতভাবে কৌশলগতভাবে তাদেরকে এমন প্রকৌশলী করে তুলতে মানে তাদের হয়ে ওঠে, সে সুযোগটাও করে দিতে হবে। এটা বড় দেশগুলোর দায়িত্ব থাকে। এই যে বাংলাদেশের একটা শুধু উদাহরণ দেবো নারায়ণ, এই ক্ষেত্রে সবারই জানতে ভালো লাগে। ধরো পুনাতে একটা ইনস্টিটিউট আছে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সেখানে অনেকে বাংলাদেশের কিন্তু তারা ওখান থেকে পরিচালনা, এডিটিং, ক্যামেরা শিখে গেছে। তানভীর মোকাম্মেল বলে একজন পরিচালকের আমি বেশ কিছু ছবি, তিনি এফটিআই ছাত্র, দারুণ ছবি বানাতে, অসাধারণ। তিনি কানাডা প্রবাসী অনেক সময়। তারপর আমরা তো এই উপমহাদেশের সিনেমার ক্ষেত্রে তিনিও খুব বিতর্কিত হয়েছিলেন। তারেক মাসুদ, মাটির ময়না, কলকাতাতে যখন এই ছবি দেখানো হয়েছিল বীর উপচে পড়েছিল, সারা বিশ্বে এটা হয়েছে। অর্থাৎ এই যে প্রকৌশল, মানে তারা খুব দক্ষ হয়েছে। এবং শুধু এই ক্ষেত্রে মানে ফিল্ম ইনস্টিটিউটের ভারত অনেক ক্ষেত্রে সে ভূমিকা রেখেছে। এখন যখন হবে সেগুলো আমি ভুলে মেরে বসে যাব তা না, এ সুযোগ আরো বৃদ্ধি হওয়া উচিত। বৃদ্ধি হতে তখনই পারে যদি দুটো দেশের মধ্যে কোথাও একটা জায়গায় হাজার চেষ্টা করলো তুমি এর ভৌগোলিক অবস্থান বা এর সংস্কৃতি, তার যে গভীরতায়, মানে যখন এই বাংলাদেশ এই কাণ্ড বা রাজনীতি উত্তাল হচ্ছে, ভারত রাষ্ট্র তো বাংলা ভাষাকে ক্লাসিক ভাষার স্বীকৃতি দিয়েছে একদম এই অবসরে। সুতরাং আমি মনে করি আবারও এই কথাটা বলবো, বিগত পর্বেও কথাটা যেটা বলেছি, যেটুকুনি আমার কাছে কোনো খবর আছে, বাংলাদেশের যে সমস্ত পশ এরিয়া, ঢাকার গুলশান হোক বা বনানী হোক, এইসব জায়গায় দুর্গাপুজো খুব ভালোভাবেই হবে নিঃসন্দেহে। একটা থাকে আর কি, তোমার যদি বোঝা যে তুমি হয়তো এসছো কিন্তু তোমার মনের ভেতরে যে কথোপকথন চলছে সেটাই একটা উগ্রতা, বা বাংলা একটা বিশুদ্ধ শব্দ আছে ছেঁচড়ানি, দেখা যায় একটু প্রত্যন্ত জায়গায় একটু মন্দিরটা গিয়ে একটু ইয়ে করে দিয়ে আসে, একটু করে দিয়ে আসে জায়গায়, এটা কখনো স্বস্তি দেয় না। এটা মানে প্রতিষ্ঠানিক বাংলাদেশের এটা ফ্যাক্ট। আজকে দাঁড়িয়েও বহু সংখ্যালঘু যারা মানুষ রয়েছেন, পাহাড়ি যারা রয়েছেন, তাদের সাথে সম্পর্ক বা বিশ্বাসের জায়গাটা ভয়ঙ্কর চওড়া হয়ে রয়েছে। এটাকে ক্লোজ করাটাই হচ্ছে প্রাজ্ঞ রাষ্ট্রনীতিবিদ, রাজনীতিবিদ এবং যারা সত্যিকারে প্রগ্রেসিভ যারা বুদ্ধিজীবী। আমি ওসব জানি কে বিএনপির বুদ্ধিজীবী, কে এর বুদ্ধিজীবী, কে জামাতের সাথে সংশ্লিষ্ট বুদ্ধিজীবী। ওইভাবে বুদ্ধিজীবীর কোনোদিন ডিমার্কেশন ওইভাবে হয় না। যে প্রকৃত বুদ্ধিজীবী তার বৌদ্ধিক এবং মননশীলতা ওই দিকেই নিয়ে যাবে যে একটা দেশ, ভাষা, মুক্তিযুদ্ধ, এই দুটো ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই দুটো স্বপ্ন আবেগ মিশে রয়েছে। এটাকে অস্বীকার করতে যাওয়া মানে হচ্ছে ওই বলে না, যে গাছে ডালে বসেছে সেই ডালটাকেই আমি কেটে দিচ্ছি। একদমই। এই যে পরিস্থিতি, এই যে মির্জা ফখরুলের মন্তব্যের পর তোমার কি মনে হয় যে ওখানে আলোচনা শুরু হয়েছে যে একটা কোনো নির্বাচনী প্রক্রিয়া? অবশ্যই ডক্টর ইউনূস তিনি বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন। এখন আমি শুরুতেই যেটা বললাম, আওয়ামী লীগ এখনো প্রস্তুত নয়। আওয়ামী লীগ প্রশ্নে বাকিদের কি অবস্থান হবে খোল্লা সাফ করতে হবে। বিএনপি অনেকটাই করে দিয়েছে, বা আমি জামাত ইসলামের কথা বলবো, তাদের যিনি ডক্টর মসিউর রহমান তিনিও বলছেন। এবং বিগত সময় আমরা জানি যে যারা রাজাকার আলবাদা, তাদের অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে, যে কারণে আর কি ভেতরে একটা ক্ষোভ বা ইয়ে থাকতেই পারে, থাকতে পারে। তথাপি যে বার্তাগুলো দিচ্ছেন তাতে কিন্তু একেবারে রাজনীতি বা সংস্কারের যে প্রক্রিয়া বাংলাদেশ, সেখান থেকে আওয়ামী লীগকে চ্যুত করা হবে এমন কোনো কিন্তু সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত মানে তবে বাংলা একটা প্রবাদ আছে, না চলে বিশ্বাস নেই। আগামী সময়ে বাংলাদেশের যে বামপন্থী যে দলগুলো রয়েছে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বা হচ্ছে ওয়ার্কার্স পার্টি, রাশেদ খান মেনন, এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় ভূমিকা, এবং এই পশ্চিমবঙ্গ দ্বারা পরিচিত নাম তাদের, বা হচ্ছে অন্যান্য আরও অনেকগুলো বামপন্থী দল বা যাদের ছাত্র সমাজ রয়েছে, তাদের অনেকের সাথে যেমন হচ্ছে কেউ চীনপন্থী, বিএনপির সাথে সম্পর্ক ভালো, কারোর সাথে জামাত ইসলামের সম্পর্ক ভালো, আবার আওয়ামী লীগকে সমর্থন করেছে এরকম বামপন্থী দলও রয়েছে যারা মুক্তিযুদ্ধের স্পিরিট থেকে আওয়ামী লীগকে মানে একেবারে 100% সমর্থন দিয়েছে এরকম আমি দেখি না। কেন বাংলাদেশের খবরের কাগজ বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাদেরও মন্তব্যগুলো এসেছে। তাদেরকে দিয়েও একটা ঐক্যমতে পৌঁছানো, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ছোট দেশ বড় দেশ না, একটা বড় দেশে রয়েছে কিন্তু তার ঐক্যমত নেই, অসুবিধা করবে। একটা দেশ বড় হয় ঐক্যমতের ভিত্তিতে। সে ঐক্যমত যদি প্রতিষ্ঠা বাংলাদেশ করতে পারে, তাহলে এই বাংলাদেশকে আগামী দিনে অত্যন্ত একটি চমৎকার দেশ হিসাবেই দেখব, কোনো সন্দেহ নেই।
এবং অবশ্যই তাতে ভারত বাংলাদেশের একটা সত্যিকারের যেটাকে বলা হয় একটা রেশনাল অর্থাৎ যৌক্তিকতার উপর দাঁড়িয়ে একটা সম্পর্ক তৈরি হবে। আবেগ তো থাকবেই, আবেগ থাকবে, ও তুমি পুরোটা অগ্রাহ্য করতে পারবে না। একদম। এই নির্বাচন কমিশন যেটা মানে নির্বাচন করতে গেলে তো সবার আগে দরকার একটা প্রশাসনটাকে নতুন করে সাজানো, যেটা চলছিল। ডক্টর ইউনূস শুনছিলাম তিনি উপদেষ্টাদের নির্দেশও দিয়েছেন যে পুলিশটাকে কিভাবে রিফর্ম করা যায়, সেক্ষেত্রে ইউনিফর্ম এবং আরও নতুন নতুন যেভাবে মানুষের সঙ্গে যাতে পুলিশের সম্পর্কটা আরও দৃঢ় হয় সেই কারণে। সেক্ষেত্রে কি আগে এই নির্বাচন কন্ডাক্ট করার আগে পুলিশ রিফর্মটা কি সত্যিই জরুরি? পুলিশ রিফর্ম সব দেশেই জরুরি আমার মনে হয়। তার কারণ হচ্ছে ইংরেজ শাসনের যে লিগ্যাসি নিয়ে চলেছে, যদিও বাংলাদেশে ইংরেজ মানে পুলিশ 24 আওয়ার্স ডিউটি করবে। 24 আওয়ার্স ডিউটি করতে গেলে তাদের পরিবার পরিজন, তাদের যে স্বাস্থ্য, তাদের যে উন্নতি, সব কিছু ভাবা দরকার। আমাদের দেশে বিভিন্ন সময় পুলিশের রিফর্মের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা রয়েছে, আমি এটা জানি। এটা একটা দীর্ঘকাল অবশ্যই হওয়া উচিত। তার কারণ হচ্ছে এটা একটা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে, তার সাথে জনগণের যদি রেসপেক্টের সম্পর্ক না থাকে, তার সাথে যদি তাকে যদি জনগণ কোনোভাবে সমীহ না করে বা তাকে যদি কোনো রকম করে, এবং পুলিশের হাতে আইনি সে ক্ষমতা আছে বলে তারা যা ইচ্ছা তাই করবে। কেন বাংলাদেশে এটা তো ঘটনা, স্যাংশন দিয়েছিল র্যাবের উপর, আমেরিকা দিয়েছিল, খবর করেছিলাম। আটলাস নিউজ ডিজিটালেও আমাদের এই বিষয়গুলো করা রয়েছে। তোমার র্যাবকে স্যাংশন দিয়েছিল, বেশ কিছু পুলিশ অফিসারকে নিয়ে শোনা গেছে তারা বেপরোয়া অত্যাচারী। ঠিকমতো আমরা এটাও দেখেছি বাংলাদেশে এক সময় সড়ক দুর্ঘটনা বেড়ে গেছিল, মানে পুলিশের কোনো ফাংশনই নেই, অনেক ছাত্র মারা যাচ্ছিল সেই যে আন্দোলন। অর্থাৎ প্রত্যেকটা ঘটনাই তো ইঙ্গিত দিচ্ছিল, বলে না হর ক্রাইম মে কোই না কোই দস্তক হতা হয়। মানে তোমাকে একটা শিক্ষা বা একটা কিন্তু লেসন দিয়ে যাচ্ছে, একটা দিক ইঙ্গিত করে যাচ্ছে, লেকিন তুমি শুননা নেই চাতে। এই সাম্প্রতিক ঘটনাবলীও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। অবশ্যই, মানে সেই ইঙ্গিত থেকে আবারও বললাম উত্তরণের কথা বলেছি। নিঃসন্দেহে নারায়ণ অনেক কিছু বলা থাকে, আমরা বলতেও থাকবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যে কথাটা আবারও এটা নিশ্চয়ই তুমি এটাই শুনতে চাইছো যে তোমার মির্জা ফখরুলকে তোমার খুব মানে আজকে আসার পর থেকে তুমি খুব মির্জা ফখরুলের কথা জানতে চাইছো। মির্জা ফখরুলের রাজনীতি বা তার বক্তব্য বিভিন্ন সময় শুনেছি, যেমন কঠিন চাপ, মানে শেখ হাসিনা সরকার পুরো ঘিরে ফেলেছে, খালেদা জিয়া বেরোতে পারছে না, তাকে কী করে বার করে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়। সে বৃদ্ধ মানুষ, তিনি যেভাবে প্রেস কনফারেন্সগুলো অ্যাটেন্ড করছেন, অনেকে পুলিশি তাদের অফিসে দেখলাম গিয়ে সার্চ হচ্ছে, কিন্তু তিনি খুব স্থির মানুষ। একজন প্রাজ্ঞ রাজনীতিবিদের যে গুণাবলী থাকা দরকার মির্জা ফখরুলের মধ্যে সেগুলো দেখা যায়। অত্যন্ত জনপ্রিয় তিনি রয়েছেন এবং সাহিত্যপ্রেমী লোক, অত্যন্ত মানে তার গদ্য বলার যে এটা বেশ কিন্তু ইন্সপায়ার করে। এরকম তুমি বাংলাদেশের এরকম আরও অনেকের আগামী সময়, তোমার বয়স অনেক অল্প, তোমার আগামী সময় তুমি বাংলাদেশের এরকম অনেক তুমি প্রাজ্ঞ রাজনীতিবিদ মানে একটাই মানে মানে বলা যায় তুমি আরো জানতে পারবে। এবং দর্শকদের যাদের মানে আমি এটা বলতে চাইছি, অনেক কিছু বলছি, আপনাদেরকে এটা জানিয়ে রাখি, আমি কিন্তু কোনোদিন বাংলাদেশে যাইনি। নিঃসন্দেহে বাংলাদেশের রুট আছে, ঢাকার ইছাপুরা গ্রাম হচ্ছে রুট, কিন্তু আমি কখনো যাইনি। কিন্তু না গেলেও কখনো কখনো এটা মনে হয়নি যে বাংলাদেশের কত কিছু জিনিস আমার দেখা না। নিঃসন্দেহে তার গভীরতা বা বিভিন্ন জায়গায় জায়গায় যেগুলো কী হচ্ছে সেগুলোকে বিভিন্ন পত্রপত্রিকা মাধ্যম থেকেই আমরা জেনে নিয়ে এটা করছি। সুতরাং যদি কোনো জায়গায় মনে হয় যে এই বিষয়টা আমাদের আরও জানা দরকার, আপনারাও টাইম লাইনে কমেন্ট করবেন, জানাবেন, তাতে অনেকটাই জানতে ভালো লাগে। তার কারণ হচ্ছে খুব অচেনা লাগে না, খুব মনে হয় না যে এই বাংলাদেশের রাজনীতি যা যা করছে তা কোথাও যেন একটা সবাইকে একটা নাড়া দিচ্ছে কোথাও, এটা একটা নিঃসন্দেহে বলতে হয়। আমার কাছে তোমার কাছে শেষ প্রশ্ন, যে বিএনপি থেকে এই প্রস্তাব এসেছে, তো সেক্ষেত্রে এরকম কি কোনো রিপোর্ট পেয়েছো যে আওয়ামী লীগও তারাও একটু উঠে পড়ে লেগেছে যে নির্বাচনটা কন্ডাক্ট করা দরকার? হ্যাঁ, তারা প্রস্তুতি নিচ্ছে। মানে আওয়ামী লীগের এটা বলে থাকে, আওয়ামী লীগের যেটা গড় বা এলাকা তোমার বলতে হয়  যেখানে শেখ হাসিনার গড় এবং শেখ মুজিবের
যে দাফন যেখানে হয়েছিল সেই জায়গা গোপালগঞ্জ অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশের বিভিন্ন যে জায়গায় আওয়ামী লীগের রয়েছে দেখো, জনপ্রিয়তা অনেক সময় পড়ে যায়। আওয়ামী লীগ ওইরকম বড় একটা মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন হবার পর বাকশাল গঠনের মতো যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তের ভালো দিক মন্দ দিক এই নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে আওয়ামী লীগ জনপ্রিয়তা হারিয়ে সে নির্বাচন প্রক্রিয়া থেকে হেরে গেছে নির্বাচন। কিন্তু আওয়ামী লীগকে অস্বীকার করার মতো পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি হওয়া খুব মুশকিল। এই যেমন ভারতবর্ষ অনেকে বলে না, রাহুল গান্ধীকেও দেখি অনেকে পাপ্পু বলেন, জানে না আর কি। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামে, একেবারে বিহার বলো, ঝাড়খণ্ড বলো, ছত্তিশগড় বলো, মহারাষ্ট্র বলো, উত্তরাখণ্ড বলো, জম্মু কাশ্মীর বলো, বা পশ্চিমবঙ্গের একেবারে সাগরদ্বীপ বলো, শেষ প্রান্তে, সেখানে তুমি যাবে একটা ভাঙাচোরা হলো কংগ্রেস অফিস পাবে, একটা পোস্ট অফিস পাবে, তুমি করতে পারো না। তাহলে তুমি বলবে যে ভোট কোথায়? তাহলে অনেক সময় হয়, চাইলেও অস্বীকার করা যায় না, চাইলেও অস্বীকার করা যাবে না। বলে না যে তুমি চাইলেও অস্বীকার আর করতে পারো। এই প্রবাহমানতা যেভাবে রয়েছে, অর্থাৎ আগামী সময়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, নতুন নেতৃত্ব আসবে, এক্সপেক্টেড নতুন নেতৃত্ব আসবে। কেননা শেখ হাসিনাকে মেনে নিতে অনেকের খুব সমস্যা হচ্ছে, শেখ মুজিবকে তবে অনেকে যেমন মেনে নিতে পারেন ততোধিকভাবে, অনেকে হয়তো সমালোচনা করেছেন শেখ মুজিব, ততোধিকভাবে শেখ মুজিবের মূর্তি বা যা দেখা গেছিল বঙ্গভবনে, সেখানে গিয়ে যা দৃশ্য, সেটাও মেনে নেয়নি বহু মানুষ। না, হাসিনা থাকাকালীনই বেশ ছাত্রলীগের মধ্যে থেকেই বেশ কয়েকজনকে নেতা নেত্রী হিসেবে এস্টাবলিশ করা গিয়েছিল। এগুলো নিয়ে আমরা অনেক চর্চা করেছি। ভবিষ্যতে একই সময় এত চর্চা বলে আমি জানি তোমার অভূত প্রশ্ন রয়েছে বাংলাদেশ নিয়ে, এক এক করে নিশ্চয়ই আমরা এগুলোকে ইয়ে করবো, কারণ এগুলো আমরা আগে চর্চা করেছি। একদমই তাই। আজ এই পর্যন্তই তাহলে থাকলো। বাংলাদেশ নিয়ে খুঁটিনাটি জানতে আপনারা অবশ্যই নজর রাখবেন বাংলাদেশ আপডেটে, আমাদের ইউটিউব পেজে R+24/7।